রাজনীতির দাবার বোর্ডে মাঝে মাঝে এমন কিছু চাল দেওয়া হয় যা বাইরে থেকে দেখলে মনে হয় খেলোয়াড় বুঝি তার সব গুটি হারিয়ে ফেলেছেন, কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় ওটা আসলে পরাজয় নয়, বরং প্রতিপক্ষকে চিরতরে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর ফাঁদ। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক এরকমই এক টান টান উত্তেজনার থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দিচ্ছে। কয়েক মাস আগে যখন তৃণমূল কংগ্রেসের ২০ জন হেভিওয়েট সংসদ দল ছেড়ে বেরিয়ে গিয়ে এনসিপিআই নামে নতুন সংগঠন করলেন এবং সরাসরি এনডিএ বা বিজেপির ছাতার তলে গিয়ে দাঁড়ালেন, তখন গোটা দেশের রাজনৈতিক মহল ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গের পতন বুঝিয়ে এবার নিশ্চিত। নিজের দলের এত বড় ভাঙন, একসঙ্গে এতগুলো সংসদের বিজেপির দিকে পাড়ানো যে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার জন্যই এটা একটা ধ্বংসাত্মক পরিস্থিতি। সবাই ধরে নিয়েছিল তৃণমূলের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেছে, কিন্তু রাজনীতির আসল খেলাটা শুরু হলো ঠিক এরপরেই। রাজনীতিতে যারা দ্রুত দৌড়াতে চায় তারা অনেক সময় হোঁচট খায়, আর যারা ধৈর্য ধরে অপেক্ষা করে তারা শেষ হাসি হাসে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই অপেক্ষার পথটাই বেছে নিলেন। তিনি কোনো তাড়াহুড়ো করলেন না, প্রকাশ্যে কোনো ক্ষোভ বা হতাশা দেখালেন না। তিনি শুধু নীরবে একটা সুতোয় টান দিলেন, আর তাতেই ২০ জনের ওই বিদ্রোহী শিবিরে ফাটল ধরতে শুরু করলো। আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ওই ২০ জনের মধ্য থেকে অন্তত ৩ জন সংসদ নিজেদের ভুল বুঝতে পেরে পুরনো ঘরে ফেরার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠলেন। এই ৩ জন সাংসদ হলেন ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আবু তাহের খান। ঘটনাচক্রে এই ৩ জনই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি। তাদের এই ফিরে আসার পেছনে সবচেয়ে বড় কারণ হলো সাধারণ মানুষের চাপ। বাংলার মাটিতে সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের একটা বড় শক্তির জায়গা। যখন এই সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন জোটে গিয়ে বসলেন, তখন তাদের নিজেদের নির্বাচনী এলাকার ভোটাররা সেটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। সাধারণ মানুষ, বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ভোটাররা এই বিশ্বাসঘাতকতাকে ছুঁড়ে ফেলেন। পথে ঘাটে, চায়ের দোকানে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই দল বদলু নেতাদের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। জনরোষের এই উত্তপ্ত আজ খুব দ্রুতই টের পেয়ে যান ওই ৩ নেতা। তারা বুঝতে পারেন ভোটের রাজনীতিতে নিজেদের দলের কর্মীদের বা ভোটারদের সমর্থন ছাড়া টিকে থাকা অসম্ভব। আবু তাহের খান তো ১ মাস আগেই প্রকাশ্যে নিজের অনুশোচনার কথা জানিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বিজেপির সাথে হাত মেলানো তার চরম ভুল ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার সম্মান আজও অটুট। তবে এই ৩ জনের ফিরে আসার গল্পটা শুধু আবেগ বা ভোটারদের চাপের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর পেছনে কাজ করছে একটা ঠান্ডা মাথার রাজনৈতিক অঙ্ক, যার মূল কারিগর হলেন তৃণমূলের প্রবীণ ও ঝানু রাজনীতিক সৌগত রায়, যাকে বাংলার রাজনীতিতে অনেকে একগুঁয়ে ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন নেতা হিসেবে চেনেন। তিনি কোনো ঢাকঢোল না পিটিয়ে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এই বিদ্রোহী সাংসদদের সাথে যোগাযোগ শুরু করেন। তিনি জানতেন ২০ জনের এই দলকে একসঙ্গে ভাঙা সম্ভব নয়, তাই তিনি আঘাত করলেন সবচেয়ে দুর্বল জায়গাটায়। এখন সবচেয়ে বড় আইনি প্রশ্ন হলো, তৃণমূল কেন এই ৩ জনকে দলে ফেরাতে এতটা মরিয়া? কারণটা লুকিয়ে আছে সংবিধানের ১০ম তফসিলে বা দলত্যাগ বিরোধী আইনে। নিয়ম অনুযায়ী কোনো দলের ২/৩ সাংসদ যদি একসঙ্গে দল ছাড়েন বা অন্য দলে মিশে যান, তবে তাদের সংসদ পদ খারিজ হয় না। এই ২০ জন সাংসদ একসাথে বেরিয়ে গেলে দাবি করেছিলেন যে তারা দলত্যাগ করেননি, বরং দলের একটা বড় অংশ হিসেবে তারা নতুন জোটে গেছেন, তাই তাদের সাংসদ পদ বৈধ। তৃণমূল কংগ্রেস ঠিক এখানেই সবচেয়ে বড় আইনি চালটা ফেলেছে। সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে ময়দানে নেমেছেন দেশের অন্যতম সেরা আইনজীবী কপিল সিবাল। তিনি আদালতে অত্যন্ত শক্ত যুক্তি দিয়েছেন যে দলত্যাগ বিরোধী আইনের হিসাবটা শুধু লোকসভার ২০ জন সাংসদের সংখ্যার উপর ভিত্তি করে হতে পারে না। একটা রাজনৈতিক দল মানে শুধু লোকসভার গুটি কয়েক সাংসদ নয়, সেই দলে হাজার হাজার কর্মী আছেন, বিধায়ক আছেন, পঞ্চায়েত সদস্য আছেন। তাই ২০ জন সাংসদ বেরিয়ে গেলেই পুরো দলের ২/৩ বেরিয়ে গেছে এমন দাবি করাটা সম্পূর্ণ বেআইনি। দেশের শীর্ষ আদালতে কপিল সিবালের এই তীক্ষ্ণ সওয়াল বিজেপির থিঙ্ক ট্যাঙ্ককেও রীতিমতো ভাবিয়ে তুলেছে। সুপ্রিম কোর্টের এই মামলা এখন ঝুলছে, আর এটাই হলো বিদ্রোহীদের মাথার উপর ঝুলে থাকা সবচেয়ে বড় খাড়া। এই আইনি লড়াইয়ের মাঝখানেই সৌগত রায়ের সেই মাস্টার স্ট্রোক কাজ করেছে। যদি ২০ জনের মধ্যে থেকে মাত্র ৩ জন সাংসদও বেরিয়ে এসে পুনরায় দলে ফিরে আসেন, তাহলে বিদ্রোহীদের সংখ্যাটা নেমে দাঁড়াবে ১৭-তে।
আর সংখ্যাটা একবার কমে গেলেই বিদ্রোহীদের সেই একজোট হওয়ার আইনি ভিত্তিটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আদালতে তখন দিনের আলোর মতো প্রমাণ হয়ে যাবে যে এটা কোনো দলের বিভাজন ছিল না, বরং এটা ছিল কিছু নেতার ব্যক্তিগত স্বার্থে করা জোর জবরদস্তির একটা দলবদল। আর আদালত যদি একবার এই জোটকে অবৈধ ঘোষণা করে, তবে ওই বাকি 17 জন সাংসদের পদ এক মুহূর্তেই খারিজ হয়ে যেতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফিরে আসা 3 জনকে খুব সহজে ক্ষমা করে দিচ্ছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। যারা চরম বিপদের দিনে দলের পিছু ছুরি মেরেছিলেন, তাদের জন্য তৃণমূলের দরজায় একটা কঠিন শর্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। শর্তটা হলো, এই 3 সাংসদ যদি ফিরে আসেন, তবে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা মামলা তৃণমূল তুলে নেবে, অর্থাৎ তাদের সাংসদ পদটা বেঁচে যাবে। কিন্তু তাদের আর তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে গ্রহণ করা হবে না। তাদের দল থেকে বহিষ্কার করা হবে এবং লোকসভায় তাদের বসতে হবে সম্পূর্ণ স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট সংসদ হিসেবে। ভাবতে পারছেন রাজনীতির কি নির্মম পরিহাস? এই সাংসদরা দল ছেড়েছিলেন আরও বড় ক্ষমতা আর সুবিধার আশায়, আর আজ তাদের এমন চুক্তিতে সই করতে হচ্ছে যেখানে তারা সাংসদ তো থাকবেন, কিন্তু তাদের মাথার উপর আর কোনো রাজনৈতিক দলের ছাতা থাকবে না, তাদের কোনো সাংগঠনিক পরিচয় থাকবে না। এটা আসলে ক্ষমা নয়, এটা রাজনৈতিকভাবে তাদের পঙ্গু করে দেওয়ার একটা চরম শাস্তি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক জীবন ভিক্ষা দিচ্ছেন ঠিকই, কিন্তু তাদের সম্মানটা পুরোপুরি কেড়ে নিচ্ছেন। এই 3 জনের ফিরে আসার প্রতিক্রিয়ায় বাকি 17 জনের উপর কী প্রভাব পড়ছে সেটা আরও রোমাঞ্চকর। এই 17 জন এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ 3 জনের ফিরে যাওয়া মানে তাদের আইনি সুরক্ষা কবচ ভেঙে পড়া। তারা এখন ত্রিশঙ্কু অবস্থায় চলছেন। না পারছেন বিজেপির ভেতরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে, না পারছেন ঘাসফুল শিবিরে ফিরে আসার রাস্তা খুঁজে পেতে। তারা বুঝতে পারছেন সুপ্রিম কোর্টে যদি তাদের রায় বিপক্ষে যায়, তবে তাদের রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যাবে। আর এই ভয় থেকেই পর্দার আড়ালে নতুন খেলা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে ওই 17 জনের মধ্যে থেকেও বেশ কয়েকজন গোপনে কালীঘাটের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। তারা বুঝতে পারছেন যে এনডিএ নৌকায় তারা পা দিয়েছিলেন, সেই নৌকা এখন ফুটো হয়ে ডুবতে বসেছে। কিন্তু তৃণমূলের দরজা তো এখন তাদের জন্য কতটা খোলা, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই জানে। যে বিদ্রোহ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, আজ সেই বিদ্রোহ বুমেরাং হয়ে বিদ্রোহীদের দিকেই ধেয়ে আসছে। আর এই পুরো খেলাটায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রমাণ করে দিলেন যে তারা শুধু মাঠের রাজনীতিতেই নয়, টেবিলের নিচের আইনি দাবার চালেও কতটা ভয়ঙ্কর হতে পারেন। রাজনীতির অন্দরমহলের এই জটিল সমীকরণ আর টান টান উত্তেজনার খবরগুলো যদি আপনাকে ভাবায়, রাজনৈতিক চালগুলোর পেছনের আসল সত্যটা যদি আপনি বুঝতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশ বিদেশের এমন আরও রাজনৈতিক রোমাঞ্চকর সব বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে যুক্ত থাকুন দেশ নিউজ 24-এর সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করতে ভুলবেন না। সত্যের পথে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।